এখানে আমার কিছু বন্ধু আছে, মেয়ে বন্ধু। তার মধ্যে তোমার জন্য একজনকে খুব মনে ধরেছে আমার। আমি তোমাকে তার সাথে পরিচয় করিয়ে দেব। শি ইজ ড্যাম হট। আমি শিওর তার সঙ্গে তোমার মাথায় আগুন ধরিয়ে দেবে। বাইরের জন বাইরে থাকুক, লেটস হ্যাভ সাম ফান। বিষে বিষক্ষয় হয়, তোমার মৌনি রোগ ওর এক চুমুতেই উড়ে যাবে। ইজ শি আর হোর? ইমাদ আশ্চর্য হয়ে তাকালো, চোখে অবিশ্বাস নিয়ে বলল, আর ইউ ম্যাড শাউন? Why would she be a whore? Do you think I will hook with a prostitute? I have a class. It's just a mutual enjoyment. অনেকটা ফ্রেন্ডস উইথ বেনিফিট টাইপ। তবে মৌরানকে এত সহজেও পাওয়া যাবে না। You have to impress her হোয়াট উড আই? for a ride. Relax ride. বলে চোখ টিপ দিল ইমাদ। পর মুহূর্তে হতাশ হয়ে বলল, যদিও ট্রেনিং চলাকালীন সে সুযোগ পাবে না, তবুও মৌরিনকে পড়াতে পারলে সে তোমাকে কাছাকাছি অনুভূতি দিতে পারে। আর এই মুহূর্তে তোমার এটা দরকার আছে। সারাদিন মৌনি মৌনি করে তোমার মাথা আউলে গিয়েছে, ট্রেনিংয়ে মনোযোগ দিতে পারছো না। এই সপ্তাহে 3বার পানিশমেন্ট পেলে। জাস্ট গ্রো আপ শাওন। শাওন উত্তর দিল না। এই প্রচন্ড বৃষ্টিতেও আকাশের দিকে স্থির তাকিয়ে থেকে বলল, ইউ গ্রো আপ ইমাদ। শরীরের উত্তাপে আমার প্রেম নামানোর চেষ্টা বন্ধ করো। তোমার সো কল্ড হ্যাভ সাম ফান এর জন্য আমার মৌনিকে লাগবে। ওকে ছাড়া আমার মন, মাথা, শরীর কিছুই কাজ করবে না। সো জাস্ট শাট আপ অ্যান্ড লেট মি সি। ইমাদ অসন্তোষ নিয়ে তাকালো, ভ্রু কুঁচকে বলল। শি হোয়াট? শাওন কিছুক্ষণ চুপ করে থেকে আকাশের দিকে আঙ্গুল নির্দেশ করে বলল, মৌনি, দেখো, ওই মেঘগুলোকে ঠিক মৌনির মতো দেখাচ্ছে। গাঢ় কাজল চোখে মৌনি ঠিক এভাবেই তাকাই। আচ্ছা ইমাদ, মৌনের কি কখনো আমাকে মনে পড়ে? আমি কি পাগল হয়ে যাচ্ছি? ইমাদ হতাশ নিঃশ্বাস ফেলল, জমাট পানিতে মাথার অর্ধেকটা ডুবিয়ে দিয়ে বলল। তুমি পাগলি, তোমার মানসিক চিকিৎসার দরকার। শাওন হেসে ফেলে, দীর্ঘশ্বাস ফেলে বলল। ইমাদ, তুমি জানো আমি ডিফেন্সে কেন এসেছি? ইমাদ অনুরোধের সুরে বলে। না, ডোন্ট সে ইউ আর হেয়ার ফর মৌনি। তুমি এই কথা বললে আমি কিন্তু সুসাইড করে ফেলবো। শাওন উচ্চস্বরে হেসে ফেলে এবার, হাসতে হাসতে বড় করে দম নিয়ে স্বপ্নালু কণ্ঠে বলে। ছোট থেকে আমার স্বপ্ন ছিল আমি আর্কিটেক্ট হব। আমার ভাগ্য দারুণ। বড় হওয়ার পর বিশ্ববিদ্যালয়ে পছন্দের সাবজেক্ট পড়ার সুযোগও পেয়ে গেলাম। প্রথম বছর দারুণ রেজাল্ট হলো আমার, একেবারে ডিপার্টমেন্ট টপার। মৌনি আমার কাজিন হওয়ার পাশাপাশি ছোটবেলার বন্ধু। মাঝে মাঝেই ওর সাথে এখানে সেখানে ঘুরতে যেতাম। একদিন কোনো এক কাজে আমরা গেলাম ক্যান্টনমেন্টে। আশেপাশে সামরিক অফিসারদের দেখে মৌনি খুব উচ্ছ্বসিত হয়ে পড়ল। একজন জুনিয়র অফিসার আমাদের সামনে দিয়ে বাইসাইকেল করে চলে যেতেই মৌনি বাচ্চাদের মতো ঠোঁট উল্টে ফেলে বলল, ছেলেগুলো কি দারুণ বলো তো, দেখলে চুমু খেতে ইচ্ছে হয়। চলো না একটা অফিসারকে পটানোর চেষ্টা করি, কোষে একটা চুমু খেয়েই ভেগে যাব। বলতে বলতে নিজেও হেসে ফেলে শাওন। ইমাদও হেসে ফেলে বলে। তুমিও পাগল, তোমার মৌনিও পাগল। শাওনের বুকে যেন সুখের হাওয়া বয়ে গেল। এই পৃথিবী কখনো জানবে না মনির কথা বলতে পারাতেও যে কত সুখ। শাওন স্বপ্নালু কণ্ঠে বলে। সেই বিকেলে ক্যান্টনমেন্টে নীরব চত্বরে হাঁটতে হাঁটতে আমি তার ঠোঁটের দিকে তাকালাম। মৌনের ফুলো ফুলো ভরাট ঠোঁট। সেই ঠোঁটের দিকে তাকিয়ে আমার বুকের ভেতর জমতে লাগলো এক টুকরো তৃষ্ণা। আমি বাড়ি ফিরে গ্লাসের পর গ্লাস পানি খেলাম, জগের পর জগ ফুরালো। আমার তৃষ্ণা মিটল না। আমি বুঝে গেলাম এই তৃষ্ণা পানির নয়, এই তৃষ্ণা একটি চুমুর। আমি কেবল একটি চুমুর স্বপ্ন বুকে নিয়েই নিজের পড়াশোনাকে বাদের ঘরে ফেলে ডিফেন্সের জন্য চেষ্টা করতে শুরু করলাম। ইমাদ, এই তৃষ্ণা এখন আমার অস্থিমজ্জায় ছুটে। ওকে একবার পাওয়ার জন্য আমি 10 বার মরে যেতে পারি। এসব পানিশমেন্ট আমার জন্য কিচ্ছু না। দিনে 10 বার যার ছবি মুখস্থ করার অভ্যাস আমার, সেই মেয়েটিকে আমি 1 মাস ধরে দেখি না। এই মানসিক ব্যথার কাছে এসব শারীরিক কষ্ট কিচ্ছু না। ওরা আমার ল্যাপটপ নিয়ে নিয়েছে, ফোন নিয়ে নিয়েছে, আমার এই তৃষ্ণাটুকু কেন নেয় না ইমাদ? আমার থেকে থেকে দম বন্ধ লাগে।
ট্রেনিংয়ের টাস্ক পূরণ করতে গিয়ে হুটহাট আমার মাথা প্লাক হয়ে যায়। আমার মন শরীর তীব্রভাবে মৌনিকে চাইতে থাকে। আমি তখন কিচ্ছু ভাবতে পারি না। ট্রেনিং না, পানিশমেন্ট না, পৃথিবী না, কিচ্ছু না। আমার তখন কেবল মৌনিকে চাই। আমি খুব চেষ্টা করেছি ইমাদ, এই তীব্র ব্যথাটাকে সয়ে যাওয়ার চেষ্টা করছি, পারছি না। আমার ধারণা আমি শেষ পর্যন্ত ট্রেনিংটা শেষ করে উঠতে পারবো না। হয় পালিয়ে যাব, নয়তো মরে যাব। আমার মৃত্যু হবে তীব্র ব্যথা নিয়ে। সেই ব্যথা মৃত্যুর ব্যথার থেকেও যন্ত্রণার। একটা মেয়ের জন্য শাওনের এই কাতরতায় ইমাদ তাকে তীব্র বৎসনা করতে গিয়েও থেমে গেল। শাওনের যন্ত্রণা কাতর মুখটার দিকে তাকিয়ে কোমল হয়ে এলো মন। সামরিক বাহিনীর কঠিন ট্রেনিংকে সহজে টেক্কা দিয়ে দীর্ঘদেহী এই যুবক তার প্রেয়সীর বিরহে কাঁদছে। চোখের ব্যারিকেড ডিঙিয়ে বেরিয়ে আসতে চাইছে তার তীব্র প্রেম। সেই প্রেম বৃষ্টির জলে ধুয়ে যেতে পারছে না। আশ্চর্যের ব্যাপার, প্রেমে চির অবিশ্বাসী ইমাদের এই দৃশ্যটি দেখতে ভালো লাগছে। প্রেমের রঙকে এত গাঢ় হতে সে আগে কখনো দেখেনি। বৃষ্টিতে আঁচল ভিজি শাড়ির কুচি সামলে মিথি যখন উঠে এলো বাড়ির বারান্দায়, ঠিক তখনই সিঁড়ি গোড়ায় চোখে পড়ল সুন্দর দেখতে একটা পাট করা শাড়ি আর চোখে পড়া গাঢ় কাজল দিয়ে দাঁড়িয়ে থাকা বিষণ্ণ মূর্তিটিকে মিথি চিনে। মেয়েটি বৃষ্টি। প্রকৃতির মতো বৃষ্টির মুখেও আষাঢ়ের কালো মেঘ, চোখ দুটোতে তীব্র বিদ্বেষ। সে তাকিয়ে আছে মিথির দিকে। মিথির দৃষ্টিতে সে খুব সোহাগ আছে তেমনও নয়। অনতি দূরে দাঁড়িয়ে দুই যুযুধান একে অপরকে মেপে নিচ্ছে একই রকম তাদের হাবভাব। দুই রমণীর এহেন দৃষ্টিযুদ্ধের মধ্যে ছাতা বদ্ধ করে মিথির পাশে এসে দাঁড়ালো সাব্বির। মিথির দৃষ্টি লক্ষ্য করে উপরের দিকে সিঁড়ি গোড়ায় বৃষ্টিকে খেয়াল করলো। সহজ সামাজিকতা থেকে শুধালো, কেমন আছো বৃষ্টি? স্বামীর এই দুঃসাহসে এক মুহূর্তের জন্য হৃৎপিণ্ড জ্বলে গেল মিথির। পর মুহূর্তেই একটা বিষণ্ণতার ঝাপটা এসে নিভিয়ে দিল সে তেজ। থেকে গেল কেবল ধূসর রঙের অভিমানের ছাপ। বৃষ্টির প্রতিক্রিয়া হলো ঠিক উল্টো। সেদিনের সেই ঘটনার পর সাব্বির তার সঙ্গে নিজ থেকে কথা বলবে এমন প্রত্যাশা সে রাখেনি। অপ্রত্যাশিত ঘটনায় সে কিছুটা হকচকিয়ে গেল। শুকনো কাঠ গলায় বলে। সাব্বির একটু অপ্রস্তুত হলো, ছোট্ট করে বলল। হঠাৎ একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। বৃষ্টি সরু চোখে তাকালো। সাব্বিরের কথার ধরন দেখে বোধ হচ্ছে বৃষ্টি যে তার অসুস্থতার কথা জানে। সে কথা তার খেয়াল নেই। তবে কি সুস্থ হওয়ার পর সেদিনের কথা ভুলে গেছে সাব্বির? মনে মনে কিছুটা স্বস্তি পেল বৃষ্টি। মিথি থমথমে কণ্ঠে বলল, ইফ ইউ ডোন্ট মাইন্ড, ঘরের চাবিটা আমাকে দিতে পারেন সাব্বির সাহেব? দরজাটা খুলবো, আমার চেঞ্জ করা খুব দরকার। আপনি আমাকে চাবিটা দিয়ে তারপর গল্পে মশগুল হলে সুবিধা হতো। মিথির রুট কণ্ঠে কেসে উঠল সাব্বির। মনে পড়ে গেল বৃষ্টিকে মিথির অপছন্দের কথা। তাড়াহুড়ো করে ঘরের তালা খুলে দিয়ে ভেতরে ঢুকতে অনুরোধ করলো। প্লিজ। মিথি ভেতরে ঢুকে কয়বন্দি থাকায় ঘরের ভেতরটা বদ্ধ গন্ধ। সাব্বির দরজা লাগিয়ে সুইচ বোর্ড খুঁজে জ্বালিয়ে দিল ঘরের সমস্ত আলো। মিথি কাঁধের ব্যাগটা বেতের সোফার উপর রেখে নির্বিকার কণ্ঠে বলল, আমার জন্য আপনাদের বিশেষ আলাপে ব্যাঘাত ঘটল, সেজন্য আমি খুবই লজ্জিত এবং দুঃখিত। মোহন চাচা চলে গেলে বৃষ্টিকে আপনি চায়ের দাওয়াত দিতে পারেন। আমি আমার ঘরের দৌড় দিয়ে রাখবো। বৃষ্টির দিনে বৃষ্টির মতো বৃষ্টির সাথে গাল গল্প আপনার শুভ হোক। আশা করছি আমি আপনার বিরক্তির কারণ হব না। সাব্বির মিথির এই শীতল মেজাজে ফেলফেল করে তাকিয়ে রইল। উজ্জ্বল সকাল, মাথার উপর সোনার থালার মতো সূর্য। মিথি বসে আছে জানলার পাশের একটা সিটে। তার পাশে বেডব আকৃতির একজন ভদ্রলোক, তারপর আরো অজস্র মানুষ। একের পর এক হারেকের দীর্ঘশ্বাস। অফিস যাত্রা তো নয়, এ যেন এক অঘোষিত যুদ্ধ। মিথি নীরবে বাইরে তাকিয়ে রইল। রাস্তায় দেখবার মতো কিছু নেই। গাড়ির পর গাড়ি, ধুলো, ধোঁয়া আর মানুষ, সঙ্গে বৈশাখের অসহ্য উত্তাপ। নর্দমার পাশে নিঃসঙ্গ কাকটাও যেন কাতর হয়ে আছে তৃষ্ণায়। বাসের ভেতরে ধীরে ধীরে অসহনীয় হয়ে উঠছে উৎকট ঘামের গন্ধ। মিথির গা গোলাচ্ছে। ঘন জ্যাম পেরিয়ে বাসটা যেন এগুনোর থেকে বিশ্রামী নিচ্ছে বেশি। মিথির একবার বাস থেকে নেমে যেতে ইচ্ছে হয়। পর মুহূর্তে কি মনে করে উদাস হয়ে বসে থাকে। 1 ঘন্টার পথে 2 ঘন্টা লাগিয়ে গন্তব্যে পৌঁছে হরহর করে বমি করে ফেলে মিথি। সেমন পিঙ্ক শাড়ি পরেই বসে পড়ে উত্তপ্ত ফুটপাতের উপর। আজ মিথির জীবনের একটা বিশেষ দিন। অদৃষ্ট বলে কোনো বস্তু থাকলে মিথির অদৃষ্ট সম্ভবত খুব খারাপ। তার জীবনের প্রতিটি বিশেষ দিনই দিন শেষে হয়ে যায় প্রচণ্ড এক দুঃখ। এ যেমন মানুষ জন্মদিনে আনন্দিত হয়,
আর মিথির মনে পড়ে আজ মায়ের চলে যাওয়ার 24 বছর। মিথি দীর্ঘশ্বাস ফেলল। আজকের দিনের সূচনাটাই হয়েছে ভুল দিয়ে। আপাতত আজকের দিনটিতে বাস ছেড়ে একটা ট্যাক্সি নেওয়ার দরকার ছিল। বঙ্গললনার মতো রাস্তাঘাটে অসুস্থ হয়ে পড়া তার দ্বিতীয় ভুল। এমনটা হয়েছে সম্ভবত কাল রাতে ছেলে মানুষের জন্য। সাবিরের বাসায় শিফট হওয়ার পর নিজের ঘরে দৌড় দিয়ে ঘুমিয়েছে সারা সন্ধে। সমস্ত রাত এবং সকাল পর্যন্ত সাব্বিরের ঘুম ভাঙার আগেই তৈরি হয়ে বেরিয়ে এসেছে। খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি কাল রাত্রির থেকে। মিথি আবারও একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। নিয়তির সঙ্গে অঘোষিত এক যুদ্ধ ঘোষণা করে বুকের ভেতর জ্বালিয়ে দিল দ্রোহের আগুন। চোখ দুটোতে দারুণ জেদ। কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে নিজের সাথে শেষ বোঝাপড়া করে একটা রিক্সা ঢুকে উঠে বসলো মিথি। স্কয়ার গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিজের রিসেপশনে পৌঁছে সে অনুভব করলো ৮-৩ নম্বর ভুল। শাড়ি। সে এখানে যে কাজে এসেছে সেজন্য কিঞ্চিত বোল্ড পার্সোনালিটির প্রয়োজন বোধ ছিল। শাড়িটা সেক্ষেত্রে কিছুটা বেমানান। তার উপর রিক্সা থেকে নামতে গিয়ে ছিঁড়ে গেল আঁচলের কাজটা। মিথি তৃতীয়বারের মতো দীর্ঘশ্বাস ফেলল। ঝকঝকে তকতকে লাউঞ্জে ঘণ্টাখানেক অপেক্ষা করার পর মিথির ডাক পড়লো কনফারেন্স রুমে। মিথি বড় একটা দম ফেলে কনফারেন্স রুমে ঢুকলো। একজন গম্ভীর চেহারার ভদ্রলোক ল্যাপটপ থেকে চোখ তুলে ইশারায় মিথিকে বসতে বলল। ব্যস্ত কণ্ঠে বলল, একটা অ্যাডভার্টাইজমেন্টে ডেকোরেশন দেওয়ার কাজে সিভির কি প্রয়োজন মিথি বুঝতে পারছে না। সৃজনশীলতা থাকে মস্তিষ্কে, সিভি দিয়ে কি সেই সৃজনশীলতার প্রমাণ দেওয়া যায়? মিথি মনে মনে ভ্রুকুটি করে নিজের ফাইলটা এগিয়ে দিল। ভদ্রলোক ফাইলে চোখ বুলাতে বুলাতে বললেন, ইউ আর নিউ কামার। মিথি প্রতিউত্তর করার আগে ভদ্রলোক মাথা তুলে তাকান। গম্ভীর স্বরে বলে, হোয়াই ডু ইউ থিঙ্ক ইউ শুড কাম টু এগ্রিমেন্ট উইথ ইস? উই হ্যাভ মানি মোর অপশনস। হোয়াট ইজ স্পেশাল অ্যাবাউট ইউ? গম্ভীর গলায় প্রশ্নগুলো ছেড়ে দিয়ে নীরবে মিথির দিকে তাকিয়ে রইলেন ভদ্রলোক। তার তীক্ষ্ণ দৃষ্টির সামনে একেবারে নির্লিপ্ত হয়ে বসে রইল মিথি। এই কাজটা পেলে ক্যারিয়ারের দৌড়ে অনেক এগিয়ে যাবে সে। কিন্তু তার মন্দ ভাগ্য, সফলতা এত সহজে তার আঁচলে ধরা দেবার নয়। যা হবার নয় তা হারিয়ে ফেলার ভয় থাকে না। অতএব মিথি ভদ্রলোকের দিকে তাকিয়ে এক টুকরো আত্মবিশ্বাসী হাসি দিল। দীর্ঘ 1 ঘন্টা মিথির নানান পরিকল্পনা নিয়ে আলাপ আলোচনা করার পর ভদ্রলোক মিথিকে ঘণ্টাখানেক অপেক্ষা করার প্রস্তাব দিলেন। কাল রাত থেকে কিছু না খাওয়ায় মিথির জন্য 1 ঘন্টা মনে হলো দীর্ঘ 1 বছর। বারবার হাত ঘড়ি দেখে রেস্টরুমে গিয়ে চোখ মুখে পানি ছিটিয়ে এবং অফিস থেকে সার্ভ করা কফি খেয়ে যখন বহু প্রতীক্ষিত ঘন্টাটা কাটলো, তখন মিথি ডাক পড়লো এমডি স্যারের কক্ষে। ঘড়িতে তখন দুপুর 2টো। সাজসজ্জার সাথে সাথে মিথির মনোবলও দর্শনীয় হারে কমে এসেছে ততক্ষণে। মিথি মুখ ফুলিয়ে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। দারুণ ইন্টেরিয়রে সাজানো শীতল কক্ষে সাদা পাঞ্জাবি আর হাত পাকা চুলের অত্যন্ত সুদর্শন পৌরের সামনে নিজের এই হালতে এক মুহূর্তের জন্য নিজেকে বড় ঠুনকো বোধ করলো সে। তার সম্পর্কে সামনের ভদ্রলোকটির মনোভাবও সম্ভবত একই। অফিস রুমে ঢোকার পর তিনি কিছুক্ষণ অদ্ভুত চোখে মিথিকে নিরীক্ষণ করলেন। একবার চোখ ফিরিয়ে পাশে দাঁড়ানো অ্যাসিস্ট্যান্টের দিকে তাকান। তারপর গম্ভীর কণ্ঠে শুধালেন, আপনার নাম মিথিলা তুন্নেশা? মিথি নিজের নাম নিয়ে কিঞ্চিত অপ্রস্তুত বোধ করলো। ঘাড় নাড়িয়ে বলল, জি। নাটক সিনেমা বানানোটা কি শখ নাকি পেশা? দুইটাই। ভদ্রলোক মিথির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে এবার একটু হাসেন। বলেন, কিছু মনে করো না মা, তুমি বয়সে অনেক ছোট, তোমাকে তুমি করেই বলি। তুমি বোধহয় জানো না, তোমাকে দেখলে টলটলে দিঘির মতো আরাম লাগে, চোখের আরাম। এই ধরনের মেয়েদের আমি সারা জীবন ঘর সংসার সামলাতে দেখেছি, ক্যামেরা ধরতে দেখিনি। দেখলেও সেটা এলোমেলো 2-4টা ক্লিক। সেখানেই তুমি গুরুত্বপূর্ণ একটা কাজ করতে এসেছ। আই অ্যাপ্রিসিয়েট ইট। তবে আগে বলে রাখা ভালো, আমাদের চাহিদার সর্বোচ্চ পূরণ করে কাজটা করা খুব কঠিন হবে। আমাদের শর্তগুলো অনেক শক্ত। কাজের ক্ষেত্রে কোনো রকম ফাঁকে আমি পছন্দ করি না। আমাদের চাহিদা মতো কাজ না হলে তোমাকে ভর্তুকিও গুনতে হতে পারে। এত বড় দায়িত্ব তুমি নিতে পারবে তোমা? সাফাতের কথা শুনে আর আমার অ্যাসিস্ট্যান্ট ইনফরমেশন দেখে মনে হয়েছিল পারবে, কিন্তু তোমাকে দেখে সাফাতের কথার সাথে মিল পাচ্ছি না। ভদ্রলোকের আন্তরিকতার প্রতিউত্তরে একটা মাপা হাসি দিল মিথি। নিজের যোগ্যতার উপরে আক্রমণে ভেতরের আত্মসম্মানী মিথিটা ঝিলিক দিয়ে উঠল ধারালো তলোয়ারের মতো। মৃদু অথচ স্পষ্ট স্বরে বলল, আগে দর্শনধারী, তারপর গুণ বিচার। এটা একটা প্রচলিত প্রবাদ হলেও আমার মনে হয়
কাজের ক্ষেত্রে গুণটাকেই বেশি প্রাধান্য দেওয়া দরকার, আর আমি মনে করি প্রাধান্য দেওয়ার মতো গুণ আমার আছে স্যার। আপনি চাইলে বিচার করে দেখতে পারেন। মিথির আত্মবিশ্বাসী কণ্ঠে কিছুক্ষণ ঝিম ধরে বসে রইলেন ভদ্রলোক। মিথির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, বেশ, তোমাকে 2 দিন সময় দিচ্ছি। আমাদের চাহিদার দিকে খেয়াল রেখে তোমার কী কী প্ল্যান আছে তার কিছু নমুনা আমাদের দেখাও। আমার আইডিয়া এবং কাজের শার্পনেস পছন্দ হলে এই কাজটা আমরা তোমাকে দিব। 2 দিনে ইউনিক কিছু আইডিয়া রেডি করে দেখাতে পারবে তো? মিথি ঠোঁটের কোণে মাপা হাসি আর চোখে অবিশ্বাস নিয়ে বলল, পারবো। বারান্দার দরজা খোলা, বৈশাখের গরম হাওয়ায় সাফেদ পর্দাটা মৃদুমন্দ উঠছে। ইজেলে লাগানো ক্যানভাসে অর্ধসমাপ্ত একটা ছবি, রং তুলি, ব্রাশ সকলই ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মেঝেতে। তার থেকে কিছু দূরে খোলা পড়ে আছে ওয়াকম সিন্টিক। ল্যাপটপের শাটার লাগানো হয়নি, কয়েকটা রাফ কাগজ আর 2-3টে খুলে রাখা বইয়ের পাতা উঠছে। আর এইসবের মধ্যমণি সেজে মেঝেতে হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছে মৌনি। তার পাশেই হাত খাওয়া চায়ের কাপ। সমস্ত ঘর জুড়ে আশ্চর্য এক নীরবতা স্পর্শ। সেই নীরবতা ভঙ্গ হলো মনির পায়ের ধাক্কায়, কাঠের ইজেলটা উল্টে গিয়ে। মনি এই প্রচন্ড শব্দে চোখ মেলে তাকালো। কালো মেঘের মতো একরাশি চুল ছুড়ো খোপা করতে করতে শোয়া থেকে উঠে বসলো, চোখে মুখে রাজ্যের বিরক্তি নিয়ে। ফোনটা হাতে নিতে মনে পড়লো আজ তার জন্মদিন। জন্মদিন নিয়ে মনির আদিক্ষেতার কিছু পরিবর্তনশীল। জন্মদিন করতে ইচ্ছে হলে এদিনে সে বিশেষ খুশি, ইচ্ছে না হলেই অখুশি। মনির বেশিরভাগ জন্মদিনই অবশ্য কাটে যৌক্তিক খুশিতে। বেশিরভাগ জন্মদিনের দিন জন্মদিন তার পছন্দ হয় না। বেশিরভাগ সময় তার মনে হয় অন্য কোনো দিন জন্মদিনটা করা গেলে সুবিধা হতো। মনির আজকে জন্মদিনটাও তার অযৌক্তিক খুশি জন্মদিনগুলোর একটি। অথচ সোশ্যাল মিডিয়া চলছে শুভেচ্ছার সয়লাভ, আঁকাআঁকি, কার্টুন, ভিডিও, বুক রিভিউ আর টুকটাক লেখালেখি। সকল স্তরেই মনির মোটামুটি ভালোই পরিচিতি আছে। তাই বোধ হয় প্রতি বছর এই দিনে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়ে যায় একটা ভয়ঙ্কর উৎসব আবহ। এই উৎসবে সব থেকে নির্লিপ্ত চরিত্র মনি নিজে। মনি ফোন হাতে কিছুক্ষণ ঝিম ধরে বসে রয়। হাতের মোবাইলে 800-ও বেশি মিসড কল নোটিফিকেশনে। মনি জানে এর প্রায় প্রত্যেকটাই জন্মদিনের উপঢকন জাতীয় টেলিফোন। তবে মনির অলিখিত নিয়ম হলো জন্মদিনে সে কোনো কল রিসিভ করে না, কারো থেকে কোনো রকম উপহার গ্রহণ করে না। নিজের ঠিকানাও কাউকে জানানো তার ভয়ঙ্কর অপছন্দ। তারপরে কি করে যে তথ্যগুলো ফাঁস হয়ে যায় কে জানে। মনি একটা দীর্ঘশ্বাস ফেলল। মেঝে থেকে উঠে হাত মুখ ধুতেই একটু ভদ্র হতেই দরজায় করাঘাত পড়ল। জন্মদিনের দিন মনি যতই নির্লিপ্ত থাকুক, এই নির্লিপ্ত দিনে মিষ্টির আয়োজন করে আসা অনিবার্য। মনি এই অনিবার্য মিষ্টিকে ঘরে ঢোকার সুযোগ করে দেওয়ার অভিপ্রায়ে দরজা খুলতে চমৎকৃত হলো। দরজার বাইরে মিষ্টি নয়, দাঁড়িয়ে আছে পাশের রুমের জুনিয়র মেয়েটা। মনিকে দেখেই সে মিষ্টি করে হাসলো, একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলল, শুভ জন্মদিন আপু। আজকে যে আপনার জন্মদিন জানতাম না তো। আপনার এক কাজিন এসে পার্সেলটা দিয়ে গেল বলে জানালাম। ছেলেটা বেশ অনেকক্ষণ আপনার দরজার কাছে দাঁড়িয়েছিল। আপনি বোধ হয় ঘুমিয়েছিলেন, তাই টের পাননি। মনি কপাল কুঁচকে খানিক বিভ্রান্ত গলায় শুধালো, কাজিন? জি আপু, ওনার নামটা ঠিক মনে করতে পারছি না, তবে বলেছেন উনি আপনার মামাতো ভাই হন। মনির কপালের ভাঁজ এবার আরো স্পষ্ট হলো। সন্ধিয়ান কণ্ঠে শুধালো। মেয়েটি উজ্জ্বল হেসে বলল, জি আপু, এমনই কোনো এক নাম বলেছিলেন বোধ হয়। কাব্য তাকে বাড়ি বয়ে উপহার দিতে এসেছে ভেবে আশ্চর্য হলো মনি। মেয়েটাকে ধন্যবাদ দিয়ে ঘরে এসে পার্সেলটা খুলতেই বেরিয়ে এলো একটা কাস্টমাইজড বুক। বইয়ের মলাটে আদিম নকশা, যেন কোনো অভিশপ্ত রাজপুরীর নিষিদ্ধ কোনো বই। নকশার ভাঁজে ভাঁজে আবছা এক নারীর ছায়া। হাওয়ায় উড়ছে তার দীর্ঘ কেশ, স্বাধীন তার মসলিন পোশাক। ঠোঁটের আবছা হাসির দিকে তাকালে বোধ হয় এই বুঝি পাখা মেলে উড়ে যাবে কোনো এক অজানা গন্তব্যে। বইয়ের মাঝামাঝি দারুণ ফ্রন্টে লেখা বইয়ের নাম দ্য ফেইরি টেল। মনি বইটা উল্টে পাল্টে দেখলো, কোথাও লেখকের নাম নেই। বইটা তার অপরিচিত, কিন্তু এমন চমৎকার প্রসদ্ধ আর প্রাচীন আবহের বইটি হাতে পেয়ে পুলকিত হয়ে উঠল তার মন। ফুরফুরে মনে প্রথম পৃষ্ঠা উল্টাতেই দারুণ চমকে গেল। বইয়ের প্রথম অধ্যায়ের সূচনাতেই মনের আবছা একটা ছবি। ছবির মাঝামাঝিতে লেখা অধ্যায়ের নাম দ্য প্রিন্সেস। তার পরের পৃষ্ঠাগুলো জার্নালের মতো করে সাজানো। প্রতিটি পৃষ্ঠাতে মনির বিভিন্ন বয়সের ছবি। তার পাশে ছবির সাথে মিলিয়ে খুবই নান্দনিক উপায়ে লাগানো হয়েছে মনির প্রিয় বইগুলোর টুকরো টুকরো অংশ।
একটা ছবিতে মণি বসে আছে দাদাজানের দিঘির পাড়ের সিঁড়িতে। গায়ে তার স্বচ্ছ সাদা শাড়ি, কাঁধের আঁচলটা প্রায় খসে পড়ছে কাঁধ থেকে, পায়ে আলতা। মণি এক হাতে শাড়ির আঁচল সামলে গাঢ় কাজল চোখে তাকিয়ে আছে দিঘির পাড়ের দিকে। সেই ছবির নিচে কেটে লাগানো হয়েছে মনির খুব প্রিয় জীবনানন্দের কবিতা। জার্নালের আয়োজনটা এত চমৎকার, এত বাস্তব যে এক মুহূর্তের জন্য ভাবতে ইচ্ছে হয় মণি যেন নাটোরের সেই বনলতা সেন। মণি চমৎকৃত হলো। বইয়ের প্রতিটি পাতায় পাতায় সে জীবনের কিছুক্ষণ যাপন করে এলো তার প্রিয় সকল উপন্যাস হয়ে। কখনো বা নেচে বেড়ালো কাব্যের পদ্মবতী হয়ে। আশ্চর্য এক পুলকে পুলকে ভরে গেল মনির হৃদয়। আর পছন্দের খেয়াল রেখে সে অনুযায়ী বই পড়ে তার থেকে ছবি অনুযায়ী প্রিয় লাইনগুলো সংগ্রহ করে যে এই উপহারটা তৈরি করেছে তার ধৈর্যের কথা চিন্তা করে আশ্চর্য হলো মৌনি। চোখে মুখে বিস্ময় ভাব নিয়ে প্রথম অধ্যায় শেষ করে দ্বিতীয় অধ্যায়ে পদার্পণ করলো সে। দ্বিতীয় অধ্যায়ের শুরুতে রং তুলি আর ইজেল ক্যানভাসের ছবি, তার মাঝামাঝিতে লেখা অধ্যায়ের নাম দ্য প্যারাডাইস। এ অধ্যায়ে মনির এই যাবৎকালে আঁকা শ্রেষ্ঠ ছবিগুলো সংগ্রহ, যেগুলোর প্রায় প্রত্যেকটিতেই টাকার দায়ে বিক্রি করিয়েছিল মনি। তৃতীয় অধ্যায়ে দেখা গেল খবরের কাগজে প্রকাশিত মনির যাবতীয় সাহিত্য চর্চার ছোট্ট ছোট্ট অংশ। প্রত্যেকটি লেখাই খবরের কাগজ থেকে কেটে কেটে লাগানো হয়েছে বইয়ের পাতায়। নিচে লিখে দেওয়া হয়েছে লেখা প্রকাশের তারিখ। এই অধ্যায়ের নাম দেওয়া হয়েছে দ্য লাইফ। চতুর্থ অধ্যায়ে সংগ্রহ করা আছে মনির আঁকা সমস্ত জনপ্রিয় কার্টুন চরিত্র। তারা হলেন দ্য পিপল অধ্যায়ের সদস্য। শেষ অধ্যায়ে মনি খুঁজে পেল তার সকল স্বপ্নের ছবি, যে স্বপ্নের প্রত্যেকটিতে পাখির মতো উড়তে চায় মনি, হাসতে চায়, বাঁচতে চায়, চিৎকার করে গোটা পৃথিবীকে সচকিত করতে চায়। এই অধ্যায়টির নাম রাখা হয়েছে দ্য ড্রিম। ড্রিমই বটে। বইয়ের প্রতিটি পাতা খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পর অনেকটা সময় মুগ্ধতা আর বিস্ময়ে বিবশ হয়ে বসে রইল মনি। মনি সবসময় নিজেকে ভালোবাসতে ভালোবাসে, কিন্তু এই বইয়ের প্রতিটি পাতায় উপহারদাতা মনিকে যে প্রচণ্ড আরাধ্য, প্রচণ্ড অপার্থিব করে তুলে এনেছে, এতটা অপার্থিব তো নিজেকে কখনো ভাবেনি মনি। একজন মানুষ তাকে ঠিক কতটা নিখুঁতভাবে পর্যায় করলে একটা বইয়ের মধ্যে পুরে দিতে পারে তার সমস্ত জীবন, আশা, স্বপ্ন, গ্লানি, সমস্ত জীবনবোধ। মনি আশ্চর্য হয়। বই হাতে কিছুক্ষণ বিহ্বল হয়ে বসে থেকে বইয়ের সাথে পাওয়া চিঠিটা খুলে। ছোট্ট অগোছালো একটা চিঠি। শুভ জন্মদিন মন, কেমন আছো? আমি জানি তুমি চিঠি ভালোবাসো, তুমি কখনো চমকাও না। তাই ভেবেছিলাম তোমার জন্মদিনে একটা চিঠি লিখে তোমাকে চমকে দিব, কিন্তু এটুকু লেখার পর আর কি লেখা যায় ভেবে পাচ্ছি না। তুমি যখন এই চিঠিটা পাবে তখন সম্ভবত আমি সুদূর চট্টগ্রামে ডিফেন্সের ট্রেনিংয়ে ব্যস্ত থাকব। তোমাকে এখনো জানানো হয়নি আমি বিমান বাহিনীর জন্য অ্যাপ্লাই করেছি। সেনাবাহিনীর প্রতি তোমার দুর্বলতা আছে জানি। বিমান বাহিনীকেও কি তুমি ততটাই পছন্দ করো মন? আমি একবার ভেবেছিলাম ফোর্স করে পাইলট বনে যাব। তোমার এই যে পুরো পৃথিবী ঘুরে বেড়ানোর শখ, তোমার সেই শখ পূরণের কোনো এক সফরে আমি হব গর্বিত পাইলট। সেদিন চারিদিকে সচকিত করে একটু পর পর ঘোষণা করা হবে পৃথিবীর সব থেকে চমৎকার মেয়েটি আমাদের বিমানে করে তার স্বপ্ন পূরণ করতে যাচ্ছে। আমরা তার স্বপ্ন পূরণের অংশ হতে পেরে গর্বিত। তুমি সেদিনও নিশ্চয়ই অপ্রস্তুত, অপ্রতিভ হয়ে আমাকে চার্জ করবে, হুমকি ধামকি দিয়ে অস্থির করে ফেলে বলবে, আমাকে নামিয়ে দাও শাওন, এক্ষুনি ইমার্জেন্সি ল্যান্ড করব। তোমার মতো মাথা পাগল পাইলটের বিমানে আমি চড়ব না, অসম্ভব। মন, চিঠিতে আর কি লিখতে হয় জানি না মন, তোমার মতো অত কাব্যও তো করতে জানি না। তুমি যদি আমার প্রেমিকা হতে তাহলেও কিছু কাব্য করার চেষ্টা করা যেত। প্রেমের খাতিরে একটু রোমান্টিক কবি হওয়ার চেষ্টা করতাম, কিন্তু তুমি তো আমার বন্ধু, বন্ধুকে নিয়ে কি আর কাব্য করা যায়? কাব্য না করা গেলেও জীবনের প্রথম কারো জন্য চিঠি লেখার দুঃসাহস করে ফেলল। তুমি তো মস্ত সেলিব্রিটি, এসব চিঠিফিটি তোমার কাছে নিশ্চয়ই দুধ ভাত। কিন্তু মন, তোমার কাছে আমার চিঠিটা অসংখ্য চিঠির একটি হলেও আমার কাছে এটা আমার যাপিত জীবনে লেখা একমাত্র। বলো মন, ঠিক এখানেই বোধহয় আমাদের সব থেকে বড় পার্থক্য।
তুমি বন্ধু হিসেবে চমৎকার একজন মানুষ মন। তোমাকে বন্ধু হিসেবে পাওয়াটা সম্ভবত আমার জীবনের আনন্দময় ঘটনাগুলোর অন্যতম। তোমার খুব আকাশ পছন্দ। তুমি বোধহয় জানো না, মাঝে মাঝে আমি তোমাকে প্রচণ্ড মিস করলে একদৃষ্টে তাকিয়ে থাকি আকাশে। মনে হয় এই বুঝি তুমিও তাকাবে আকাশের দিকে। আমার সমস্ত মন খারাপ শুষে নিবে মিষ্টি এক হাসি দিয়ে। তুমি যখন এই চিঠিটা পাবে তখন আমি কোথায় থাকবো জানি না, আমাদের সম্পর্কের সমীকরণ কেমন হবে জানি না, কিন্তু সব ভুলে তুমি একটু আকাশের দিকে তাকিও, যেন আমি তোমার পথ চেয়ে বসে আছি। সম্ভবত আমি তোমাকে প্রবলভাবে মনে করছি। মনি চিঠি পড়ার সাথে সাথে খোলা জানলা দিয়ে আকাশের দিকে তাকাল। বুকের কোথাও একটা বয়ে গেল অকারণ এক কষ্ট। দু চোখ ভরা ব্যথা নিয়ে মনি ফিসফিস করে বলল, শাওন 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 প্লিজ, তুমি ভালো ভালো থেকো প্লিজ। বৈশাখের দাবদাহে ধূসর শহর, ব্যস্ত পথচারী, ধুলো উড়িয়ে চলে যাওয়া সহস্র যান, ফুল বিক্রি করা পথশিশু, গাছের ছায়ায় রিক্সা চালকের নিরুদ্বেগ ঘুম। সকলেই চঞ্চল, সকলেই ক্লান্ত। এই ক্লান্ত শহরের একধারে স্কয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রির অফিসের সম্মুখে দাঁড়িয়ে আছে ছিপছিপে এক তরুণী। মাথাটা একটু উঁচু করে সে তাকিয়ে আছে রৌদ্রোজ্জ্বল আকাশের দিকে। বড্ড ক্লান্ত, মলিন তার মুখ, অথচ আশ্চর্য দুটি তার চোখে। অদূর ভবিষ্যতে কত যুদ্ধ, কত উত্থান পতন, কত পরিশ্রমী না লেখা আছে তার অদৃষ্টে। অথচ সে নিরুত্তাপ। এই পৃথিবীর ভালোবাসাকে সে ভয় করে, ভয় করে আদর স্নেহ সম্পর্ক। তার কাছে ভয়হীন কেবল পরিশ্রম। ছোটবেলা থেকে গোয়ারের মতো খেটে খেটেই তো এতটুকু এসেছে সে, এবারও পারবে নিশ্চয়। ভালোবাসা, আদর, স্নেহ, মানুষ সকলেই তো হারিয়ে যায় একদিন, ম্লান হয়, প্রতারণার সৃষ্ট ওঠায়। পরিশ্রম তো কখনো ধোকা দেয়নি কাউকে, অদৃষ্টের দোহাই দিয়ে হাত ফসকে পিছলে যায়নি। মিথির চোখের দৃষ্টি আরো উজ্জ্বল হয়। পৃথিবী, সমাজ, ভালোবাসা আর অতি সন্তর্পণে লুকিয়ে রাখা একটা ঘরের লোক, সমস্ত কিছুই একটা বাক্সবন্দি করে ছুঁড়ে ফেলে নিজের থেকে বহু বহু দূর। ওদিকে আর তাকাবে না মিথি, বারবার একই অপমান আর নয়। নিজেকে ছোট করে দেখতে দেখতে ক্লান্ত সে। অন্যের জীবনে অস্তিত্বহীন বড়গাছার মতো বেঁচে থাকতে আর ইচ্ছে হয় না মিথির। এবার সে নিজেকে ছাড়িয়ে যাবে নিজের ব্যক্তিগত দুঃখ, অনুভূতি আর ভালোবাসাকেও। বুকের ভেতর আত্মপ্রত্যয়ের তীব্র শিখা জ্বালিয়ে লম্বা একটা দম নিতেই পেছন থেকে ভেসে আসে একটা কণ্ঠস্বর। মিথি, এই মিথি, শুনছেন? ঘাড় ফিরিয়ে তাকালো মিথি। একটা পাজেরো গাড়ি থেকে মাথা বের করে তাকে হাত ছানিয়ে দিয়ে ডাকছে সাফাত। মিথি শাড়ির আঁচলে নাকের ঘাম মুছে এগিয়ে গেল সাফাতের গাড়ির কাছে। মাথা নিচু করে গাড়ির ভেতরে তাকালো। সাফাত ঠোঁটের কোণে বিশ্বজয়ী হাসি নিয়ে শুধালো, স্কোয়ারে এসেছিলেন? ওই কাজটার জন্য এসেছিলেন বুঝি? মিথি মাথা নাড়ায়। সাফাত শুধায়, কাজ হলো? এখনো হয়নি, তবে হয়ে যাওয়ার সম্ভাবনা। তারা সম্ভবত আমাকে পরীক্ষা করে দেখছেন। একটা হোমওয়ার্ক দিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন। কথাটা বলেই মিষ্টি করে হাসলো মিথি। কোনো কৃত্রিমতা, কোনো দায়বদ্ধতা ছাড়া মিথির এই সহজ হাসি দক্ষিণা হাওয়ার মতো কোমল লাগলো সাফাতের মনে। মাথা নাড়িয়ে গম্ভীর গলায় বলল, আমার বিশ্বাস আপনার হয়ে যাবে। কাজের প্রতি আপনার ডেডিকেশন ভালো। কোনো প্রয়োজন হলে নির্দ্বিধায় আমাকে জানাবেন। আপনার সাথে সাথে এটা এখন আমারও মান সম্মানের প্রশ্ন মিথি। প্রতিউত্তরে আশ্বস্তের হাসি দিল মিথি। সাফাতের মুখ আরো গম্ভীর হলো। মুখ গম্ভীর করেই শুধালো সে, বাড়ি ফিরবেন তো? আপনার বাড়িটা যেন কোন দিকে? চলুন আপনাকে নামিয়ে দিচ্ছি। মিথি প্রস্তাবটা নাকচ করে বিনয়ী কণ্ঠে বলে, আমি বাস ধরে চলে যাব ভাইয়া, খুব বেশি দূর না, সমস্যা হবে না, ধন্যবাদ। সাফাত প্রতিউত্তরে মুখ গম্ভীর করে রয়, কোনো রকম জোর জবরদস্তি করলো না। মিথি তাকে বিদায় জানিয়ে চলে যাওয়ার পরও অনেকটা ক্ষণ নীরবে বসে রইল গাড়ির ভেতর। মাঝের কয়েকদিনের অদর্শনে মিথির কথা প্রায় ভুলেই বসেছিল সাফাত, কিন্তু আজ আবারও শাড়ি পরা, কাজল ল্যাপটানো অপার্থিব মিথিকে দেখে আগের মতোই অদ্ভুত এক অনুভূতি হচ্ছে বুকের ভেতর। মিথির দিঘির জলের মতো টলটলে চোখে যে ধূসর সন্ধ্যা ভর করে থাকে সর্বক্ষণ, সেই সন্ধ্যার বিষণ্ণ সুর এসে বাজছে সাফাতের কানের কাছে। সাফাত দীর্ঘশ্বাস ফেলল, মাথাটা একবার ঝাঁকিয়ে সিদ্ধান্ত নিল মিথি মিথি চিন্তাটাকে আর কিছুতে প্রশ্রয় দেওয়া যাবে না। তার জীবনে যথেষ্ট দুঃখ আছে, অন্য একটা মেয়ের বিষণ্ণতার সুর শুনে ব্যথিত হওয়ার দরকার তার নেই। দুপুরের খাবার সময় পেরিয়ে গেছে,
নাহিদের ঘুম ভেঙেছে আসরের কিছু পর। বৈশাখের তপ্ত সূর্য কিছুটা কোমল হয়ে এসেছে। সোনালি রোদ্দুরে এখন আর আগের ধার নেই। নাহিদের মা শাহানুর খাবার টেবিলে খাবার আগলে বসে আছেন। বহুদিন পর নাহিদ বাড়ি এসেছে। বাড়ি, পরিবার, বাবা মা সকলের প্রতি ছেলেটা ভারী উদাসীন। কারো প্রতি মায়া নেই, মোহাব্বত নেই। শাহিনুর যে একমাত্র ছেলেকে দুচোখ ভরে দেখবেন, একটু আদর করে মাথায় হাত বুলিয়ে দিবেন, সেই সুযোগটাও নেই।